সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি নাজমুস সালেহি। নির্বাচনী লড়াই এখন চায়ের দোকান, মিছিল, সমাবেশের সীমানা ছাড়িয়ে তোলপাড় সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। বাদানুবাদ, মিথ্যাচার, ভুল তথ্য ছড়ানোর ক্ষেত্রে অনেক শক্তিশালী এই মাধ্যম। অভিযোগ বিএনপির। বলা হয়েছে, এক সপ্তাহেই বিএনপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভুয়া এবং বিভ্রান্তকর তথ্য ছড়ানো হয়েছে 29টি। জামাত ইসলামের অভিযোগ, তাদের আমিরের অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর মন্তব্য ছড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে মাঠের রাজনীতি গরম করে রেখেছে স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গ, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারিত্বের মতো নানা বিষয়। এমন রাজনৈতিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয়, বিভ্রান্তির আবরণে রাজনীতি। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আছেন রাশেদা বেগম হীরা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, এবং তাজনুভা জাবিন, রাজনীতিক। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, ছাড়া ফেসবুকের মাধ্যমেও জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। যাব আলোচনায়, তার আগে জানিয়ে দেব আজকের প্রধান শিরোনাম। নির্বাচনের আগে পুরো দেশ চষে বেড়াচ্ছেন তারেক রহমান। প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে দেশ বদলে যাওয়ার আশা সাধারণ মানুষের। বুধবার বরিশাল সফর ঘিরে আনন্দ মিছিল। সব পরিষ্কার হওয়ার পরও এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে ব্যবসা করছে একটি দল। অভিযোগ জামাত আমিরের। নির্বাচনে অনিয়মের চেষ্টা হলে প্রতিহতের হুঁশিয়ারি। ভাড়া করা মুক্তিযোদ্ধাকে ঘোষক বানানোর চেষ্টা করছে স্বাধীনতা বিরোধীরা। অভিযোগ বিএনপির ইতিহাস বিকৃত করে বয়ান তৈরির অভিযোগ। বিভ্রান্ত না হওয়ার আহ্বান। র্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স। পরিবর্তন আসছে পোশাকেও। সহিংসতা কিংবা লুটের সব অস্ত্র উদ্ধার না হলেও ভোটে চ্যালেঞ্জ দেখছে না স্বরাষ্ট্র উপদেষ্টা। নিউ মুরিং কন্টেনার টার্মিনাল ইজারার প্রতিবাদে এবার অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা। সড়ক অবরোধ করে বিক্ষোভ শ্রমিকদের। চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা। দর্শক, এই ছিল আজকের প্রধান শিরোনাম। আমরা সরাসরি চলে যেতে চাই আলোচনা। হীরাপ, আপনাকে দিয়েই শুরু করি। যে বলা হচ্ছে এক সপ্তাহে 29টি ভুয়া তথ্য ছড়ানো হয়েছে দলের চেয়ারম্যান তারেক রহমানের নামে। তো এই অভিযোগগুলো নিয়ে আপনারা ইসিতে যাচ্ছেন কিনা, বা গেলে তার কোনো প্রতিকার বা কোনো ব্যবস্থা দেখছেন কিনা? আমি যেটা বলবো, দর্শককেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। তাজনুভা জাবিন, থ্যাংক ইউ। আমি যেটা বলতে চাই যে 29টা কেন, শত শত হওয়ার কথা। রাজনৈতিক মাঠটা এমন একটা জিনিস যে এরকম জিনিস এদিকেও হবে ওদিকেও হবে। এটার একটা মানে মানে গণতন্ত্রে এটা একটা মজাও আছে আর একটা দুঃখও আছে। দুইটার এই পিঠ ওপর আছে। তো এখন আমি না, ভুয়া তথ্য না, এখন একজনকে একজন ঘায়েল করতে চায়। কিন্তু এই যেটা বললেন আপনি, মিথ্যা যখন হয় তখন এটা কিন্তু মরালিটিকে আমাদের ডিমনিশ করে দেয় একদম। একটা জিনিসের যদি মরালিটি না থাকলো তাহলে স্ট্রেংথটা কোথায় সেই দলের? এখন যে দল আরেক দলকে মিথ্যা অভিযোগ দিয়ে, মানে একটা বিশেষভাবে একটা বাহিনী কন্টিনিউয়াস তাদের পিছনে টাকা পয়সা খরচ করে মিথ্যা বয়ান তৈরি করে শুধু নিজেদের না, শুধু ওই দলকে না, পুরো জাতিকে বিভ্রান্ত করে দেয়। এটা হলে তো একটা সঠিক মতামত গড়ে উঠতে এটা একটা বিরাট প্রতিবন্ধক। কিন্তু ইসিতে যেহেতু অভিযোগ দিচ্ছেন কিনা আপনারা, বা তারা কোনো ব্যবস্থা নিতে সক্ষম হচ্ছে কি, বা এখন পর্যন্ত কি দেখছেন? অ্যাকচুয়ালি আমরা ইসিতে বলা হচ্ছে, কিন্তু সব কিছু সমাধান ইসি দিতে পারছে না। স্টিল ইসি don't have enough capability to cope all of those things. তো তারা একটা বলেছে যে আমরা ওই যেটা বুলিং হয়, সাইবার বুলিং, এইসবে একটা রেস্ট্রিকশান দিয়েছে। কিন্তু রেস্ট্রিকশান যখন ওভার রুল হয়ে যাচ্ছে তখন কি পদক্ষেপ নেবে এগুলো এত ক্লিয়ার না। সব কিছুই আসলে আমাদের যেগুলো মনে হয় আবার এতদিন পরে গণতন্ত্র পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এগোচ্ছে। তো এই জন্য আমরা বলবো যে আমাদের আহ্বান থাকবে, আমাদের দলের থেকে আহ্বান, আমার পার্সোনাল আহ্বান, যে আমরা যেন মানুষকে বিভ্রান্ত না করে এই গণতন্ত্রকে, আমাদের এত কষ্টের অর্জন ডেমোক্রেসিকে আমরা যেন জিওপারডাইজ, ধ্বংস না করে দিই। মানে তার মানে হচ্ছে যে মানে রাজনৈতিক দলগুলোকে আরেকটু সহনশীল হওয়ার অনেক একটা জিনিস দেখেন, এ কথাই তারেক রহমানকে বলা হয়েছিল যে ওরা একটা বিশেষ বাহিনী
পোষছে, যারা কন্টিনিউয়াস এটা তৈরি করে, আপনিও ইচ্ছা করলে আমরা একটা বাহিনী করতে পারি। উনি বলছে যে এগুলো জনগণের কাছে কিছুদিনের মধ্যে ধরা পড়ে, আর এগুলো জনগণ ভালো করে বুঝতে পারে, আমি এরকম বাহিনী পুষতে পারবো না। এটা হলো আমাদের দলের স্ট্যান্ড, যে তোমরা সত্যকে মিথ্যাকে সত্য দিয়ে মোকাবেলা করো। বুঝতে পেরেছি আমরা। তাজনুমা যাবেন, আসলেই কি এই ধরনের প্রোপাগান্ডা চালিয়ে আখেরে কি ভালো কিছু হয়? আর কমিশনের কি অবস্থা দেখছেন? এই ধরনের মানে ভুয়া তথ্য ছড়িয়ে মাঝে মধ্যে পরিস্থিতিকে উত্তপ্ত করে দেওয়া হচ্ছে এবং মোটামুটি বলা চলে কোনো কোনো ইস্যুতে সংঘাতময় পরিস্থিতির তৈরি হচ্ছে। সেক্ষেত্রে কমিশন তাদের যে রোল প্লে করার কথা ছিল, কোনোভাবেই কি কিছুটা দৃশ্যমানও কি দেখা যাচ্ছে? ধন্যবাদ আপনাকে আপা, এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আসলে আপনি বলছিলেন আপাকে যে অভিযোগ করেছেন কিনা, সো ইসিকে অভিযোগ করতে হবে কেন? ইসি নিজে থেকে কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? আপনি অপতথ্যের কথা কি এবার 29টা বা এই ধরনের অভিযোগ, মানে শুধুমাত্র এক সপ্তাহে 29টা, হ্যাঁ, এটা যদি আপনি বাদ দেন, এবারের নির্বাচনে ধর্মের যে ধরনের ব্যবহার আমরা দেখছি, এটা নিয়ে ইসি কি কোনো টু শব্দ এখন পর্যন্ত করেছে? এবং এই শুধু আপনি সোশ্যাল মিডিয়া তো আসলে জুলাই গণ অভ্যুত্থান থেকেই একটা বিশাল জায়গা দখল করে আছে আসলে বাংলাদেশের রাজনীতিতে। এটা আসলে অস্বীকার করার কিছু নাই, এটার ভালো খারাপ দিক দুটোই আছে। কিন্তু আপনি যদি ইলেকশন কমিশনকে দেখেন, সেখানে কিছুদিন আগে জামাতের, পরশুদিন বোধহয় জামাতের নারী নেত্রীরা জামাতের কর্মীদের উপর হামলার জন্য অভিযোগ করেছেন। শেরপুরে সামনে বসা নিয়ে একজন মানুষ খুন হয়েছেন। আর সো ইসির পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের পদক্ষেপ কিন্তু আমরা দেখছি না। বিশেষ করে আমি যেটা থেকে বেশি জোর দিতে চাই, যে ধর্ম নিয়ে যেভাবে ভুল তথ্য ছড়ানো হচ্ছে, এটা কিন্তু খুবই উদ্বেগজনক। মানে এটাকে আমরাই কিন্তু টক শোতে বা সোশ্যাল মিডিয়াতে আমরা এটা নিয়ে আলোচনা সমালোচনা করছি, কিন্তু কোনো দায়িত্বশীল কারো পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের পদক্ষেপ আমরা দেখছি না। এই অভিযোগ কিন্তু পাল্টাপাল্টি উভয় পক্ষেই কিন্তু আছে। উভয় পক্ষে নাই, এটা ইসলামপন্থীরাই কিন্তু বেশি করছেন। আর দুই সাইডেরই, যেটা আমি এখন বলছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা আপনি বললেন না, কথার উত্তাপ বা কথার, এটা আমার কাছে যেটা মনে হচ্ছে, নতুন যারা প্রার্থী আছে, এটা আমার একদম ব্যক্তিগত অবজারভেশন, যারা নতুন প্রার্থী আছেন জামাতেও এবং নতুন তরুণদের দলেও, অনেকে নিজেদের পরিচিতি ঘটাচ্ছে এ ধরনের বেফাস মন্তব্য করে, বা এ ধরনের মানে আমার কাছে বিশ্বাস হয় না যে তারা বোঝে না যে এই কথাটা বলাটা আসলে মানানসই না। এটা তারা বোঝে, এই বুঝটা তাদের আছে, বুঝে শুনেই তারা এই ধরনের বক্তব্য দিচ্ছে। কারণ এখন এই রিলের যুগ, ট্রলের যুগ, মিমের যুগ, সো তাদেরও তো এইগুলা করেই, মানে প্রত্যেকদিন সকালে উঠে ট্রলার খোঁজে, যে মিমার খোঁজে কি দিয়ে সে বানাবে, কন্টেন্ট বানাবে। সো এই পুরো ব্যাপারটা আসলে এটা একটা বুঝে গেছে। নির্বাচনের যে যেটা মাঠ, তাতে কি কোনো প্রভাব ফেলবে? মনে হয় না, আমার কাছে মনে হয় না। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আপনি খুব বড় দলের প্রধান নেতাদেরকেও যদি দেখেন, আমি যদি জামাতের আমিরের এই টুইটারের এই ইস্যুটাকে ধরি, আপনি দেখেন তারেক রহমান সাহেব কিন্তু বললেন যে আমরা কারো দোষারোপ করব না, কাউকে নিয়ে গিবত করব না, কাউকে নিয়ে গসিপ করব না, এটাতে তো মানুষের কোনো উপকার হয় না। ঠিক তার 2 দিনের মাথায় উনি জামাতের আমিরের এটাকে অ্যাড্রেস করে উনি পুরো একটা জনসভায় বক্তৃতা দিলেন। সেখানে 25শে ডিসেম্বর উনি দেশে এসেছেন, গত 1 মাসে গণভোটের কথা বলেছেন উনি মাত্র গত সপ্তাহে, অনেকগুলো জনসভা করে ফেলার পর। সো ওনার মতো দায়িত্বশীল নেতার থেকে, যে ক্ষমতার কাছাকাছি আছেন বা সামনে প্রধানমন্ত্রী হবেন, তার কাছ থেকে আমরা শুনতে চাই মানুষ কেন গণভোটে হ্যাঁ ভোট দিবে, এটা বেশি শুনতে চাই। কারণ জামাতের আমির কি করেছে, ওনার এক্স টুইটারে কি লেখা ছিল, ওনার আল জাজিরায় কি বক্তব্য ছিল, এটা আমরা সবাই জানি। এবং ওনাদের যে মুখপাত্র আছে বিএনপির, বা ওনাদের তারেক রহমান সাহেবের যে উপদেষ্টা আছে মাহাদি আমিন সাহেব, ওনারা কিন্তু এইসব বিষয় অ্যাড্রেস করেছে। সো আপনি একজন দলের প্রধান হয়ে আপনি ওই একই, আপনি বললেন আমি দোষারোপের রাজনীতি করব না, বা আমি আরেকজনকে খাটো করে কথা বলবো না, কিন্তু দিন শেষে আপনি ওটাই করলেন ঠিক তার 2 দিনের মাথায়। সো আমরা কিন্তু দায়িত্বশীল নেতাদের কাছ থেকে প্রত্যেকটা জনসভায় আপনি যদি হেডলাইনটা দেখেন, ভিতরে কিছু পড়তে হবে না, আপনি কিন্তু ওই আরেকজনকে দোষারোপ করে। আজকে আমি শফিকুর রহমান, 2 রহমান, ইটস রহমান ভার্সেস রহমান। আজকে শফিকুর রহমান সাহেব একটা কিছু বলছেন, ওটার প্রত্যুত্তরে তারেক রহমান সাহেব আরেকটা কিছু বলছেন। কিন্তু
কি কারণে এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ, গণভোট কেন খুবই গুরুত্বপূর্ণ, এবং গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন কতটুকু জরুরি, এটা কিন্তু আমরা কাউকে স্পষ্ট করে ব্যাখ্যা করে বলতে শুনছি না। বুঝতে পেরেছি। হীরাপা যদি একটু বলতেন যে দোষারোপের রাজনীতির একেবারে শীর্ষ জায়গা থেকে ফোকাস করা হচ্ছে, যে কারণে আসলে গণ অভ্যুত্থান এবং যে কি কারণে নির্বাচন তার যে গুরুত্ব মাহাত্ম্য তা আসলে হারিয়ে যাচ্ছে। আমি কিন্তু আপনার বলবো যে বিএনপির ফ্রম দ্য বিগিনিং দোষারোপের রাজনীতিতে একদম ছিল না। তারা নিজেদের পরিকল্পনাকেই ধরে নিলাম যে ধরেন আপনার গতকালকে যদি জামাতের আমির যদি বলে থাকেন যে হচ্ছে যে আপনার কর্নেল অলি আহমদ হচ্ছে স্বাধীনতার ঘোষক, আজকে কিন্তু ঠিকই দোষারোপের রাজনীতি করছে, বলা হয়েছে যে তিনি ভাড়াটে মুক্তিযোদ্ধা। আবার এক্স অ্যাকাউন্ট নিয়ে তিনি তারেক রহমানও বক্তব্য দিয়েছেন, তাজনুবা জামিন যেটা বলছিলেন সেটা বলেছে। কিন্তু এটা হলো আমাকে যদি অন্যায়ভাবে দোষারোপ করা হয় তা আমি তো সত্যটা বলবো। এটা আমি তাকে দোষারোপ করছি না, জাস্ট যুক্তি খণ্ডন করছি। এটা দোষারোপ হচ্ছে না। আমরা টোটালি দোষারোপের রাজনীতিতে আসি নাই। আমরা প্রথম থেকে বলছি তোমরাও তোমাদের পরিকল্পনা বড় যত দল আছে তোমরা কি করতে চাও, হোয়াট টু ডু, হাউ টু ডু, তো প্লিজ এক্সপ্লেইন দিস। কিন্তু আমরা যেটা করেছি সেটা না, কিন্তু আমাদের উপরে যখন অন্যায়ভাবে কিছু জিনিস চেপে যায় অ্যাটলিস্ট আমরা যুক্তি খণ্ডন তো করবই। এটা না করলেও আমাদেরকে আবার একিউজ করবে আমাদের জনতা যে এরকম একটা কথা বলে দিল, আমাদের নেতা কিছুই বললো না। তাহলে এইটাতেও তাকে খুবই মানে আপনি যদি পুরাটাকে 100% ধরেন এটা একদম 5.5% হবে, কিন্তু বেশিরভাগই সে নিজের পরিকল্পনার কথা বলে। আর এখানে এটা একদম স্বাভাবিক, একজন নেতা হোক বা আমরাও যদি কথা বলি, যারা আমরা যখন রাজনীতির বক্তব্য নিয়েও আমরা বিশ্লেষণ করি, গবেষণা করি, তখন দেখা গেছে যে একটা পার্সেন্টেজ আছে আপনি আপনার পরিকল্পনার কথা বলবেন, খুব টাইনি একটা পার্সেন্টেজ আছে যখন আপনি যুক্তি খণ্ডন করবেন, আবার টাইনি একটা পার্সেন্টেজ আছে এটি বক্তব্যের আসলে গ্রামার। তো ওইভাবে কিছু এসছে, কিন্তু এমনভাবে শুধু এইটাই বলতে থাকবো, শুধু এইটাই বলতে পারবো এবং নোংরা শব্দ ব্যবহার করে, এটা বিএনপি এখন পর্যন্ত করে না। আপনাদের দুজনের কথা শুনছিলাম, দুজনের কথার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস ক্লিয়ার যে ইসি কার্যকর ভূমিকা নিতে পারছেন না। তাহলে সামনে নির্বাচন, তাহলে ভোটের দিনে নানা ধরনের শঙ্কা থাকে, নানা ধরনের বিভিন্ন বিষয় জড়িত থাকে। সেক্ষেত্রে কি ইসি সঠিকভাবে সুন্দরভাবে নির্বাচনটা অবাধ সুষ্ঠু করতে পারবে, সেই আস্থা রাখতে পারছেন? কনফিউশন আছে, এটা একদম পুরা আমরা 100% রাখতে পারছি না। কারণ যেটা হলো যে সিকিউরিটির বিষয়গুলা বিশেষ করে এই জামাতের এরা বলে কেটে ফেলবো, কল্লা কেটে ফেলবো, তারপরে আঙ্গুল বাকিয়ে দিব, এ ধরনের যে শব্দ। একটু বলি, নারায়ণগঞ্জের যুবদলের একজন নেতা বলেছেন ধানের শীষের বাইরে ভোট দিলে লেগে থাকতে পারবেন না। হ্যাঁ, এটাকেও আমি বলবো যদি এরকম হয় তো দুইটাকেই শোকজ করা উচিত। হ্যাঁ, দু ক্ষেত্রে আছে। আবার নির্বাচনী সহিংসতা আপনি জানেন শেরপুরে কিন্তু একজন মারাও গিয়েছে। একটা দুইটা এক্সাম্পল ইসিকে নিতেই হবে, সে কোন দল আমি বলতে চাই না। এই এক্সাম্পলেরই যদি আমরা পানিশমেন্ট বা শোকজ বা একটা অ্যাকশন দেখি তাহলে দেশের মানুষটা কিন্তু স্বস্তি পেত। আমরা যারা এতদিন ধরে রাজনীতি করছি আমরা আসলে সহিংসতা মোকাবেলা করতে করতে একটা টলারেন্স এসে গেছে, কিন্তু সাধারণ মানুষরা বের হয় নাই, ভোট দেয় নাই, ভোটে যেতে চাচ্ছে একটা আনন্দ উৎসব পরিবেশে। এটা যদি আমরা না তৈরি করতে পারি এটা হবে এটা সর্বকালের ব্যর্থতা। হ্যাঁ, সবচেয়ে বড় ব্যর্থতা হবে। এত বড় সুযোগ এই নির্বাচন কমিশন যদি বিগত দিনে নির্বাচন কমিশনের মতোই হয় তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছু হবে না। তাহলে এসব সংস্কার মিথ্যা এই এতদিন ধরে যে 3 মাসের মধ্যে আমরা দেই নেই, আমরা টলার করেছি, তো 2 বছর ধরে তার একটা প্রিপারেশন নিতে পারে নাই, এই ধরনের ব্যর্থতার দায় তার নির্বাচন কমিশনকে নিতে হবে। বুঝতে পেরেছি। কিন্তু তাজনুবা জামিন যদি অ্যাড করেন যে শুধুই কি দায় ইসির নাকি রাজনৈতিক দলগুলো যারা স্টেক হোল্ডার রয়েছে নির্বাচনে তাদেরও কিছুটা দায় আছে, আর আস্থা রাখতে পারছেন কিনা? না, আস্থার তো এটা আমাদের সবার সংকট, এটা আসলে আর এখন প্রশ্ন উত্তরের পর্বে না। এটা একদম মানে ইসি যে আগের ইসিগুলোর মতোই, এবং এটা ডিফারেন্ট হতো যদি এইবার নির্বাচন কমিশনকে জবাবদিহিতা কে করবে। যদি এবার নির্বাচন সুষ্ঠু না হয়, তারা ফল প্রকাশের পর কিন্তু গেজেট প্রকাশ হয়ে গেলে এরপরে কিন্তু তারা শব্দোষ রিটার্নিং অফিসারের দিবে। আমরা কিন্তু ওই সংস্কারটুকু করতে পারি নাই, কোনো রাজনৈতিক দল কিন্তু সেখানে একমত হয় নাই যে এই নির্বাচন কমিশনকে যদি আপনার এই যে আমি একটা উদাহরণ দিই যে তারা
গণভোট মানে সরকারি কোনো কর্মচারী গণভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবে না। এই এক সপ্তাহ আগে বোধহয় তারা এটা দিয়েছে। ইসি বলেছে। আমার বিশ্বাস এটা কোনো দল প্রভাবিত করে তাদেরকে এটা দেয়, মানে এটা তারা তাদের নিজেদের না, এটা যদি তাদের নিজেদের হতো এটা অনেক আগেই হতো। তাতে লাভ কি? মানে এটা হচ্ছে কারণ গণভোটের ব্যাপারে কিন্তু সবার স্বতঃস্ফূর্তভাবে প্রচারণা নাই, এটা আপনি একদম স্পষ্টভাবে দেখেন। আমি একটু আগেই বলছিলাম যে তারেক রহমান সাহেব একদম 1 মাস পরে, কিন্তু আপনার সাবেক দল এনসিপি ওরা কিন্তু শুরু থেকেই ঘোষণা দিয়ে, যদিও তারা স্বাক্ষর করেন, এবং জামাত ইসলামের আমির তিনি যত জায়গায় যাচ্ছেন সব জায়গায় কিন্তু বলছেন যে গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করতে হবে। শুনেন, শুধুমাত্র আসলে হ্যাঁ বললে হবে না, কারণ সাধারণ মানুষের মধ্যে আমরা যখন বলি যে সাধারণ মানুষের গণভোটের ভিতর কি আছে বুঝছে না, আমরা বলি যে সে আওয়ামী লীগার, সে ফ্যাসিস্টের দোসর, তাই সে গণভোটের বিরুদ্ধে বলছে। কিন্তু যে পক্ষের, যে সংস্কারের পক্ষের, সেও কিন্তু এখানে কি আছে বুঝছে না। এটা খুব স্বাভাবিক, এটা কিন্তু খুব মানে আমরা যারা এগুলোর মধ্যে আছি তাদের জন্য যতটা সহজ, একজন সাধারণ মানুষের জন্য কিন্তু এটা বোঝা সহজ না। তাহলে আমাদের দলের যারা প্রার্থী আছেন, বিভিন্ন দলের যারা দায়িত্ববান আছেন, তাদের কাজ হচ্ছে এটা বোঝানো, প্রত্যেকটা ভেঙে ভেঙে বোঝানো। কিন্তু আপনি দেখেন না, এটা আপনার কোনো বড় দুটা রাজনৈতিক দলের পক্ষ থেকে আছে, এবং যেটা সরকার করছিল সেটাতেও কিন্তু এক ধরনের, কারণ আপনার গণভোটে যদি হা প্রকাশ মানে হাটা যদি জয় হয়ে যায়, অনেকগুলো নিয়মে কিন্তু চেঞ্জ আসবে, এবং আমরা জানি এখানে অনেক কিছুতে কিন্তু বিএনপি একদম শেষ পর্যায়ে গিয়ে রাজি হয়েছিল। সো আপনি শুধু গণভোটের পক্ষে হ্যাঁ চাইলেই হবে না, এটা একটা দায়িত্ব যে আপনি গণভোটটা কি কেন হচ্ছে সেটাও প্রচার করা। এখানে আপনার 84টা প্রস্তাব আছে, হ্যাঁ, কোনটা কোন প্যাকেজটা আপনার গণভোটে গেল, কোনটা নির্বাহী আদেশে গেল, এবং কোনটা পরিবর্তন হলে প্রধানমন্ত্রী, এগুলো কিন্তু খুব ভেঙে ভেঙে রাজনৈতিক দলের নেতাদেরই, মূল নেতাদেরই কিন্তু বোঝানোর কথা। কিন্তু আমরা কিন্তু এরকম কিছু দেখছি না, উল্টা প্রতিদিন, এই যে আপনি বললেন আর 1 সপ্তাহ বাকি, অলরেডি 20 তারিখের পর থেকে কিন্তু তারা এই দোষারোপের প্রচারণাই করেছে। আজকে রাতে একটা মানে ভাইরাল হয়, পরের দিন সারাদিন ওইটা চলে। আপনি যেমন যে ঢাকা 17 আসনের প্রার্থী, জামাত জোটের প্রার্থী যেটা বলেছেন, যদিও সেটা হ্যাঁ, যদিও এটা 1.5 মাস আগের, কিন্তু আপনি দেখেন এই ভিডিওটা এক পক্ষ ইচ্ছা করে এটা প্রকাশ করেছে এতদিন পর, এবং ওনার যে কথাবার্তা, ওনার কথাবার্তার মধ্যে আমার যে জিনিসটা, আমি ভিডিওটা একটু আগে দেখছিলাম আপনার প্রোগ্রামে আসার আগে, যে অংশটা আমার কাছে সবচেয়ে বেশি আপত্তিকর লেগেছে, উনি বলেছে যে আমরা আসার পর কিন্তু আপনাদেরকে একই অবস্থা করব, গোলাম বানাবো। সো এই যে বডি ল্যাঙ্গুয়েজ, মানসিকতা, এই যে টোনিংটা, যে এতদিন আমরা পারি না, আমরা এতদিন ছিলাম, জুলুমে করেছি, মানে সহ্য করেছি, এখন জুলুম করব, হ্যাঁ, এতদিন মুসলিম ছিলাম, এখন আমরা, এই যে প্রকাশ্যে উনি বলে ফেলে, এটা কিন্তু ওনার সেকেন্ড টাইম। এর আগেও উনি একবার বলেছিলেন যে ঢাকায় কিন্তু কোনো প্রার্থী দেওয়া হবে না। তাহলে এই যে এই বিষয়টা কিন্তু খুবই মানে আপনাকে খুবই মানে ভয়ঙ্কর একটা বার্তা দেয় যে আমাদের যেসব আগাম প্রার্থী আসছেন তারা গত 17 বছর থেকে কতটুকু ভিন্ন হবেন, নাকি তাদের মনোভাবই এটা হয়ে যাবে যে গত 17 বছর আমি সহ্য করেছি, এখন আমি জুলুম করব। আরেকটা বিষয়, এই ঘটনাকে কেন্দ্র করে আবার এক্স আর্মিদের একটা সংগঠন কিন্তু এটা ওনাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে, এটাও কিন্তু আবার ওনারা করতে পারেন না। এই যে দেখেন কেন করতে পারে না, উনি ওখানে নির্বাচনী প্রচারণা চালাবে, এটা ওনার গণতান্ত্রিক অধিকার। উনি যেভাবে কথা বলেছে, যা বলেছে, আইন ভেঙেছে, আপনি ওটা সমালোচনা করেন, ওটার জন্য ওনাকে জবাবদিহিতার অধীনে আনেন। তাহলে দিন শেষে কি হয়ে গেল, ওই আবার এক পক্ষ আর্মি ভার্সেস একজন প্রার্থী, রাইট? সো আমাদের সব ওই আলোচনাগুলো আপনি দেখেন, আজকে সারাদিনের ঘটনায় ওই এরকম প্রতিদিন একটা ঘটনা কিন্তু তারা জেনারেট করছে। সো আমাদের যেটা মেইন দরকার ছিল যে আমাদের ইশতেহারগুলা মানুষকে সঠিকভাবে বোঝানো এবং গণভোটটা মানুষকে সঠিকভাবে বোঝানো যে আপনি এটাতে হ্যাঁ দিলে এই হবে। আমি কিন্তু তারেক রহমান সাহেবকে বা শফিকুর রহমান সাহেবকে একবারও দেখি নাই এটা ভেঙে বলতে। তারা বারবার বলছে এই প্রতীকে ভোট দেন এবং গণভোটে হ্যাঁ দেন। সর্বশেষ তো তারেক রহমান তো অবস্থান নিয়েছেন গণভোটের পক্ষে, তো তিনি হ্যাঁতে ভোট দেওয়ার জন্য মানুষকে আহ্বান জানিয়েছেন। হ্যাঁ, সেটা আমার কাছে মনে হয় উনি চাপে পড়ে নিয়েছেন। ওনাদের কিন্তু তৃণমূল পর্যায়ে যথেষ্ট অভিযোগ আছে। একটা মানে লক্ষ মানুষের ভিতরে একবার বলে দেওয়া, চাপে হোক, চাপে বলতে আমি বলতে চাই না যে চাপে হয়েছে, এটা যখন উনি কনভিন্স তখনই বলেছে, ওনার একবারের বলাটাকেই আমরা ওইভাবে নেই। আরেকটা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে আমরা হ্যাঁ ভোটের কথা বলি নাই তা না,
হয়তো ও জানে না, কিন্তু ধরেন আমি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদিকা হিসেবে রুট আমি লেভেলে কিন্তু এরকম বহু ব্যাপার আছে নেগেটিভ, যে না, আমরা নাতে ভোট দিব এরকম কিন্তু আছে। নাতে ভোট দিব এটা পার্সোনালি যদি কেউ বলে সেটা আলাদা, কিন্তু দল থেকে আমরা অনেকগুলি প্রশিক্ষণ দিয়েছি, যেমন পুলিং এজেন্ট ট্রেনিংগুলো, সেখানে প্রত্যেকটাতে আমরা বলেছি আমরা হাতে ভোট দিব। মানে ধরেন আমাদের পুলিং এজেন্টদের দায়িত্ব কর্তব্য বলে যে 2 ধরনের ভোট আছে, এটা একটা আমরা হাতে ভোট দিব। তো অনেকটা যখন এই কথা আছে যে তারেক রহমানের মুখ দিয়ে আসছে না কেন, তখন উনিও বলেছেন যেহেতু আমাদের দলের স্ট্যান্ড নেওয়া আছে সেটা। তো আর আমরা তো সংস্কার চাই, এবং আমরা এতগুলি সংস্কারের প্রস্তাব বহুদিন আগে হাসিনার আমলে আমরা প্রকাশ করেছি। তা আমরা যে জিনিসগুলো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, আমরা যেটা বলছি যে ওই 71 বিধির পরিবর্তন, আমরা যে বলেছি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, আমরা যেগুলি বলছি 2বারের বেশি প্রধানমন্ত্রী হলে, এগুলো সব আমাদের থেকে আসছে। এবং এই সংস্কারগুলি এইটাকে মেইন ধরে, বিএনপির এই 31 দফাকে মেইন ধরেই কিন্তু অনেকগুলো সংস্কার প্রস্তাব তারা করেছে, অ্যাজিভ তারা করেছে, কিন্তু এগুলো তার আগেই আমরা করেছি। তো সুতরাং সংস্কার প্রস্তাবে না বলার কোনো স্ট্যান্ড আমাদের নাই, আমরা বলবো না। কিন্তু হ্যাঁ, বলার পদ্ধতি যখন আমরা বলছি মানুষের সাথে বলছি, কিন্তু এর ভিতরে একটা দল আছে ভিতরে প্রোপাগান্ডা করে যে হ্যাঁ এইখানে বিসমিল্লাহির রহমানির রহিম নাই, এটা হলে ধর্ম নিয়ে চলে যাবে, ওইখানে কিছু পার্সোনাল মত তৈরি করছে হয়তো, কিন্তু মানে একটা দল হিসাবে আমাদের স্ট্যান্ড হার উপরে, এটা আমরা নিজেরা প্রচুর প্রচার করেছি। এবং শেষে যখন এটা জানা হলো যে তারেক রহমান তো বলছে না, তখন তিনিও বলতে শুরু করেছেন। সুতরাং আমরা সংস্কার প্রস্তাবের বিরুদ্ধে না, আমরা একটা বিরাট পরিবর্তন চাই, এবং প্রথম থেকে আমাদের সমস্ত পরিকল্পনাগুলি আমরা একের পর এক বলতেছি। আমরা 31 দফা সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বলছি, আর এখন তো তারেক রহমান নিজে বলতেছে। কিন্তু আপনারা তো শুধু হচ্ছে যে সমাবেশে ভোট চাচ্ছেন হ্যায়ের পক্ষে, কিন্তু হ্যাকে বিজয় করলে কি হবে, যেটা তাজনুবা জাবেন বলছেন, এই ধরনের ক্যাম্পেইন বা কিন্তু বিএনপি মহাসচিব কিন্তু এর আগে বলেছেন যে হ্যায়ের প্রচারণা বা গণভোটের প্রচারণা চালানো বিএনপির কাজ নয়। যদি রাষ্ট্র সংস্কার করতে হয় তাহলে বিএনপি এই দায়িত্ব নিলে সমস্যা কি? না, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের এখন প্রধান কাজ আমার দলের স্ট্যান্ডটা ইস্তেহার বুঝানো, আমরা কি করব সেটা বুঝে, এটাকে আমরা মেইনলি নেই। কারণ আমরা যদি ক্ষমতা না আসতে পারি সংস্কারই বা কীভাবে করব? আমরা তো আমাদের দল কনভিন্স করব, কিন্তু আমাদের জনগণকে আমাদের বোঝাতে হবে যে আমরা ভোটটাও যেন আমরা পাই, কী কারণে আমরা উই আর গোয়িং টু ডু দিস থিং ফর দ্যাম। তো এইটা আসলে আমরা সংস্কার করতেই পারবো, এই স্ট্যান্ডে ছিলাম আর কি আমরা। এখন এটা একটা আলোচনা হয়েছে যে এখনো তো তারেক রহমান বলে নাই, তো এখন উনিও বলতে শুরু করেছে। জি, বুঝতে পারছি। তাজমা জানেন যে আপা আমাকে মাঝখান থেকে একটু থামিয়ে দিয়েছিল। জি প্লিজ। এই যে আপা বললেন যে তারেক রহমান সাহেব যখন কনভিন্স হয়েছে তখন থেকে উনি, তার মানে উনি আগে কনভিন্স ছিলেন না, কনভিন্স হয়েছে আবার মাঝখানে যখন, সরি আমি একটা বুঝাতে ভুল করেছি কিনা, তারেক রহমানকে বলা হয়েছে যে উনি কেন বলছেন, আমরা তো বলছিলামই, এটা দলের স্ট্যান্ড আমাদের জানানো হয়েছে, নেতাকর্মীকে জানানো হয়েছে, কিন্তু ওনার মুখ দিয়ে যখন বলছে না তখন উনিও বলতে শুরু করেছে। জি, তাজমা যাবেন, কন্টিনিউ প্লিজ। হ্যাঁ, কারণ কনভিন্স হওয়ার আগে কিন্তু জুলাই সনদে সই করে ফেলেছে। হ্যাঁ, তো কনভিন্স না হলে তো আর সই করতো না। আরেকটা বিষয়, কথা কনভিন্স হয়েছে বলেই সই করে। আপনি যদি একটু ইন্টারাপ্ট না করেন আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে আপনি এই যে 31 দফার কথা আমরা আসলে গত 1.5 বছর অনেকবার বলেছি। আপনি দেখেন এই 31 দফার 14 নম্বরে, আমি যদি ভুল না করি 14 বা 21 নম্বরে বিএনপির নারী ক্ষমতায়নের কথা আছে, এবং এইবার যে জামাতের যে পলিসি সামিটে তাদের 17টা যে পয়েন্ট এসেছে, এখানেও এই প্রসঙ্গটা আছে। এই 31 দফাতে যা লেখা আছে বিএনপির, এটাতেই তারা মানে নাই, এটাতেই তারা একমত হয় নাই। ঐকমত্য কমিশনের আলোচনায় তো এরকম অনেকগুলো উদাহরণ আছে, এবং এত বড় একটা, এত পুরনো একটা রাজনৈতিক দল টেনে টুনেও 5% নারীকে সরাসরি আসনে মনোনয়ন দিতে পারে নাই, এবং তাদের অনেক পুরনো নারী নেত্রী যারা সংরক্ষিত আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নিজেদেরকে পোক্ত করে ফেলেছেন, তাদেরকেও দেয় নাই। সো এই যে 31 দফাকে যে তারা বারবার সেল করেন, এটা সেল করার আগে কিন্তু আমি বিএনপিকে অবশ্যই বলবো যে আপনারা অ্যাটলিস্ট 10টা দফা ওখান থেকে পরিপূর্ণ করেন। এই যে 2বারের বেশি ক্ষমতাই হবে না, আপনার নিশ্চয়ই মনে আছে যে কি ধরনের টানাপোড়েন বা তর্ক বিতর্ক বার্গেইন ছিল এটাকে 10 বছরে করার জন্য, এবং তাদের মানে এক ধরনের বার্গেইনের পরেই কিন্তু এটা গিয়ে স্থির হয়েছে। এবং অনেকগুলো, বিশেষ করে
এটা আমি সবসময় বলি, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রধানকে তারা কিন্তু নিজেদের অধীন সংবিধিবদ্ধ থেকে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, হ্যাঁ, যে দুদক রয়েছে, নির্বাচন হিসাব কমিশন মহারক্ষক। রেখেছে, আপনার মহা হিসাব রক্ষক যে আছে, পিএসসি, এরকম একটা বিষয়। তাহলে এগুলোর কোনো প্রধানকে কিন্তু তারা প্রধানমন্ত্রীর অধীন থেকে ছাড়ে নাই, কারণ তারা ক্ষমতার কাছাকাছি, তারাই নির্বাহী ক্ষমতার যাবে। অধীনে রাখতে তাহলে চেয়েছে। এই যে আপনি 31 দফাকে যখন আপনি সেল করবেন, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এটার ভিতরে কি আছে। আপনি মুখস্থ 31 দফা সেল করলে হবে না, ওখানের ভিতর কিন্তু এটা আছে যে ক্ষমতার জবাবদিহিতা করা হবে, কিন্তু আপনি তো কাজে গিয়ে আপনি ক্ষমতার ফাংশনালটা হচ্ছে না। এবং আমি জামাতের কথা তো আর মানে এখানে আর বলার প্রশ্নই আসে না, তারা তো একেবারেই আমি কোনো কনভিন্সিং পলিসি তাদের মধ্যে আসলে দেখি না। তাদের নির্বাচনী প্রচারণা কমপ্লিটলি অপোজিশনকে দোষারোপ বেসড, তাদের জোট প্রার্থীদেরও, তাদের নিজেদেরও, এবং অন্যান্য ইসলামপন্থী দলগুলো কিন্তু তাই। বরং যারা নন গ্ল্যামারাস প্রার্থী রয়েছেন, যাদেরকে নিয়ে আমরা আলোচনা করি না, আমরা টকশোতে আনি না, আপনি জানেন যে যে কাচি মার্কায় যে বেশ কিছু নারীকে কিন্তু তারা মনোনয়ন দিয়েছে। বরিশাল 5-এ যে মনীষা চক্রবর্তী আছেন, শি ইজ ডুইং অ্যামেজিং। সো তাদের কথা কিন্তু আমরা বলছি না। এবং এরকম অনেকজন প্রার্থী আছে যারা প্রো পিপল বেসড কিন্তু পলিটিক্স করছে, কিন্তু আমাদের নজরে আনছে না। সো আপনি যখন গণমাধ্যমে আমরা যখন নতুন বাংলাদেশের কথা বলবো, নতুন রাজনীতির কথা বলবো, আমার মনে হয় আমাদেরও একটা দায়িত্ব আছে যে এই ধরনের প্রার্থীদেরকে পিক করা, যারা গণভোটকে বিশ্লেষণ করে বুঝাচ্ছে এবং মানুষের আস্থা অর্জন করছে। হীরাপা, আপনি শুনছিলেন যে বিএনপি সংস্কারের পক্ষে 31 দফার পক্ষে, কিন্তু 31 দফা বিএনপি নিজেই এবার বাস্তবায়ন করেন। একই অভিযোগ আপনাদের তো আছেই জামাতের বিরুদ্ধে, জামাত একটাও দেয় নাই নারী না, প্রার্থী। আমি এই কথার সাথে আমি পূর্ণ একমত না। আমি যেটা মেয়েদের জন্য যে এইটা 14 না 24, আমি খুব এটা প্রচুর বলেছি, সেই জন্য আমার ভালোভাবে এটা মনে আছে। নারীদের বিষয়ে তার একটু ভালোভাবে আমি গ্রাস্প করতে চেষ্টা করেছি। সেটা হলো যে এই 24-এ যেটা আছে সেটা হলো মেয়েদের জন্য সরাসরি নির্বাচন বা স্থানীয় সরকারের নির্বাচনে মেয়েদের যে ইয়েটা সংখ্যা, এটা ক্রমবর্ধমানভাবে বাড়ানো হবে, মানে সবসময় বাড়াতে থাকবে, কমবে না। আরেকটা আছে যে ওই মানে তো পার্লামেন্টও মেয়েদের হার আস্তে আস্তে বৃদ্ধি করা হবে, এই দুইটা আছে। আর জিওগ্রাফিক্যাল এরিয়া যদি আবার আস্তে আস্তে বৃদ্ধি করা হবে, এইটার তো কোনো আসলে ভিত্তি নাই। ভিত্তি নাই, আস্তে ঠিক। আস্তে করছি ব্যাপারটা তো। হ্যাঁ, এখন আরেকটা হলো যে যেটা আরেকটা বললো যে দুইবার, ও যেটা বললো কন্ট্রাডিক্টরি, যে পরপর দুইবারের কথা আমরা অনেক টানা পোড়নের পরে আমরা আসছি। আসলে আমরা যখন 31 দফা করে ফেলেছি তখন ছিল যে একজন কনসিকুয়েন্টলি, মানে আমি একাধারে যদি 5 বছর ক্ষমতায় থাকি, 5 টার্ম ক্ষমতায় থাকি বা 2 টার্ম, তখন আমি স্বৈরাচারী হয়ে উঠি। ওখানে আমাদের সংস্কার ছিল যে টানা কেউ থাকতে পারবে না পরপর দুইবার। কিন্তু জনগণ যদি চায় তাহলে সে আবার যদি চায় তখন আবার যাবে, তাহলে সে একচেটিয়া স্বৈরাচারী হয়ে উঠবে না, একচেটিয়া তার সে প্রশাসনকে নিয়ন্ত্রণ করবে না, একচেটিয়া সে সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করবে না, প্রধানমন্ত্রী হতে পারবে না, হ্যাঁ এই করতে পারবে। ওইভাবে ওই কথাতে আমরা ধরেন কনভিন্স। প্রথমে আমরা এইভাবেই তো আলোচনা করে, অনেক দলের সাথে আলোচনা করে, শুধু বিএনপি একা না, তার সমস্ত শরিক দলের সাথে আলোচনা করে আসছে। এখন চট করে যদি বলে না পরপর দুইবার, তখন তারা একটু বার্গেনিং করেছে, এটা স্বাভাবিক, ওদের যুক্তিটা ওরা প্রদর্শন করেছে। এটা এই কারণে না যে আমরা এটাতে নাই একদম থাকবো না, এরকম কিছুর থেকে আসে নাই আর কি। তো আমি যেটা বলবো যে আমাদের যে 10টা আসনে দিতে পারে নাই বা দেয় নাই, সেটা আসলে পরিস্থিতি এমন একটা অবস্থা হয়ে গেছে আর কি। আমরাও নারীরা একটা ইলেকশন করে যে বের হয়ে আসবো, এখনো আমাদের সবাই ওই কনফিডেন্স, ওই লেভেল, এত অত্যাচারের বিরুদ্ধে ঠিকই আছে না, সেটা না, পুরা তার ভিতরে আমরাই সবচেয়ে বেশি দিয়েছি। আমাদের তো দল প্রায় 10টা মেয়েকে দিয়ে দিচ্ছে। জামাতের এখানে আবার সমালোচনা আছে, যে কয়েকজন নারীকে দেওয়া হয়েছে সবাই উত্তরাধিকার সূত্রে তারা পেয়েছে। সুতরাং এখানে নারী হিসেবে অন্য কোনো জায়গা থেকে বিএনপি ঘরানা বা বিএনপির পরিবারের বাইরে থেকে কাউকে পিক করে নিয়ে আসছে, এরকম কিন্তু হয় নাই। আছে ভাই, এই যে আমাদের ঢাকাতে যে তুলি, ওটা কি বিএনপি পরিবারের ছিল? কখনো বিএনপি করেছে? জি। তো তাহলে সে একদম বাইরের একটা অ্যাক্টিভিস্ট মেয়ে, তো তাকে তো আমরা নিয়ে আসছি। তো তাহলে আমরা এইটা না, আমরা সার্বিক পরিস্থিতিতে একটা যুদ্ধ জয় করে আমরা যদি ক্ষমতা যেতে পারি, উই ক্যান ডু এ লট অফ থিংস অন দ্যাট বিহাফ, এরকম একটা টেন্ডেন্সি ছিল। আর আমাদের দলেরও, আমি এটা আত্মসমালোচনাও করছি, আমাদের দলের প্রত্যেকটা ইয়েতে অনেক বেশি প্রতিযোগিতা ছিল। তো এত প্রতিযোগিতার ভিতরে যদি দল ভেঙে
টুকরা টুকরা হয়ে যাবে। যদি একজন দেয় 3 জন বিদ্রোহী হয়ে যায়, একজন দেয় 3 জন, এটাকে মিনিমাইজ করার জন্য একটা মেয়ে দিলে তো একদম সবগুলা ছেলে একসাথে হয়ে একাট্টা হয়ে তার ভিতরে লাগবে। এই যে একটা মেন্টাল, এই যে একটা পুরুষতান্ত্রিক সমাজের একটা, এইখানে আমরা কতটুকু জয়ী হতে পারবো, আমরা এগুলো অতিক্রম করে আসতে পারবো কিনা এখনো আমরা উই আর নট দ্যাট মাচ কনফিডেন্ট মনে হয়। কিন্তু অ্যাট দি সেম টাইম আমরাও খুব আশা করছিলাম দিস ইজ দ্য রাইট মোমেন্ট আমরা যেন পাই, আমরা যেন এরকম পাই। তো সুতরাং এই আমরা উই আর হোপফুল যে এরপরেই আমাদের দলই হবে পাইনিয়ার এবং প্রদর্শক মেয়েদেরকে। তারেক রহমান একটা কথা বলছে যে আমার জীবনে 3টা মানুষ আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকে নারী, আমার মা, আমার কন্যা, আমার স্ত্রী। তো আমি এই দেশের নারীদের জন্য সর্বোচ্চ করব। তো সুতরাং উই আর ভেরি হোপফুল। আমি দেখবেন একেবারে শেষের দিকে চলে আসছি, আশা করি যে আমাদের এই দেশে নারীদের অবস্থা আপনার কথায় যদি আপনার কোনো যুক্ত করা কিছু থাকে তাহলে করবেন, নাহলে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলেন। তো স্বরাষ্ট্র উপদেষ্টা শঙ্কা দেখছে না, যদিও এখনো অস্ত্র উদ্ধার হয় নাই। আপনি জানেন যে অভ্যুত্থানের সময় বেশ কিছু থানা লুট হয়েছে, অস্ত্র লুট হয়েছে। আপনি কোনো শঙ্কা দেখেন কিনা? এক, যদি আপার কথাই যুক্ত করার কিছু থাকে সাথে ওইটা সম্পূর্ণ। খুব বেশি যুক্ত করার নাই। কিছুদিন আগে একটা গোল টেবিল বৈঠকে লাস্ট উইকে বোধহয় একজন বক্তা বলছিলেন যে রাজনীতিতে যে নারীর অংশগ্রহণ, নারীর সম্ভাবনা, এই পুরো শীর্ষক একটা পেপার কাটিং উনি পড়ছিলেন। পেপারটা ছিল কি কি সমস্যা আছে, কি কি চ্যালেঞ্জ আছে, কি কি বাধা আছে, এই সংক্রান্ত একটা রিপোর্ট উনি পড়ছিলেন। এটা ছিল 2001 সালের পেপার। সো ওই পেপারটার তারিখটা যদি আপনি আড়াল করে দেন, এটা বোঝা যাবে না যে পেপারটা কি 2001 সালের না 2026 সালের। মানে কারণটা একদম হুবহু এক। সো ওই যে ধীরে ধীরে বাড়বে যে এটা বলে না, এটার আসলে কোনো, এটা ভেগ, এটার কোনো ভ্যালুই নাই এটা যতক্ষণ না এটা বাস্তবায়ন হবে। জুলাই সনদে এটা এক ছিল, এটা সব দল মিলে এটা ভেঙেছে। সো আর ওই তারেক রহমান সাহেবের জীবনে কোন 3 জন নারী ইম্পর্টেন্ট ডাজেন্ট মেক এনি সেন্স টু আস, ডাজেন্ট মানে হ্যাজ নাথিং টু ডু উইথ আস। উনি অন্য নারীর, যে নারীর কোনো ধরনের লিগেসি নাই, ফ্যামিলি লিগেসি নেই, ওই নারীর রাজনৈতিক অধিকার উনি কতটুকু নিশ্চিত করতে পারছে সেটা আমাদের মতো নারীদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওনার জীবনে কে কি, ওনার পরিবার, এটা কিন্তু আমাদের কাছে অতটা গুরুত্বপূর্ণ না। আর স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যটা মানে আরেকবার কি আপনি একটু তিনি বলছেন যে তিনি শঙ্কা দেখছেন না, যদিও অস্ত্র উদ্ধার হয়নি বা মাঠ তিনি এখনো কন্ট্রোল করতে পারেননি। প্রশাসনিক দিক থেকে আপনি কি কনফিডেন্স, মানে নির্বাচন ঘিরে কি আপনি শঙ্কামুক্ত? না, মানে ওনার বক্তব্যটাই তো, মানে ওনার কোনো বক্তব্যই কি তো আমরা সিরিয়াসলি নেই না, ওনাকেই তো আমরা সিরিয়াসলি নেই না। এটা তো আর এখন রাগঢাক করে বলার কোনো মানে বিষয়ই না। আমাদের দেশে যে মানে গত 1.5 বছরে এরকম একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, আপনি নাম বদলান আর পোশাক বদলান, কোনো কিছু, কোনো ইফেক্টিভ পদক্ষেপ উনি নিতে পারেন নাই। সো এই অস্ত্র যে উদ্ধার হয় নাই এবং প্রার্থীরা অস্ত্র জমা দিয়েছে কিনা আমি এই ব্যাপারটাতেও কিন্তু নিশ্চিত না। তাহলে এগুলোর তদারকি এবং ওনার বক্তব্যের যে একটা ভার, কিছুই তো নাই। সো এই শঙ্কা তো আমাদের বেশি। উনি সেফ, ওনার কিছু হবে না। আমরা যারা সাধারণ মানুষ, যারা সাধারণ ভোটার আছে, যারা সাধারণ প্রার্থী আছে, যাদের পেছনে হেভি সিকিউরিটি নাই, যারা সরকারে যাওয়ার আগেই সরকারি সিকিউরিটি পাচ্ছেন না, এরকম প্রার্থীদের কিন্তু সবাই আমরা কিন্তু শঙ্কায় আছি অবশ্যই। এবং ওনার বক্তব্য কখনোই আমি ব্যক্তিগতভাবে কখনো সিরিয়াসলি নেই না। হীরাপা, আপনি তাজনুমা জাবিন আপনাকে কয়েকটা কাউন্টার দিয়েছেন, যদি আপনি সেটা নিয়ে বলতে চান তাহলে বলবেন, আর যদি না বলতে চান তাহলে শেষে। এইরকম পরিস্থিতিতে জামাতের আমির বারবার বলছেন যে ভোট কেন্দ্র দখল করতে আসলে আগুন জ্বলবে। উনি কেন বলছেন আসলে, আর মানে এরকম ভোট কেন্দ্র দখল হওয়ার মতো সংখ্যা আপনারা দেখেন কিনা? জামাতেদের ওদের হুঙ্কার আর ওদের প্রস্তুতি দুটি মানে কঠিন সন্দেহজনক, মানে বিশ্বাস করার মতো। কারণ তাদের দলের লোকই অস্ত্রসহ বিভিন্ন জায়গায় ধরা পড়ছে। তারা অলরেডি রিগিং শুরু করে দিয়েছে। আমাদের যে দেশের বাইরের ভোটগুলি নিয়ে তারা যে ধরনের কারচুপির একটা পদ্ধতি নিয়েছে, তারা বিভিন্ন জায়গায় সিল ধরা পড়তেছে, বিভিন্ন জায়গায় অস্ত্র ধরা পড়ছে ওদের থেকে। আমাদের থেকে আলহামদুলিল্লাহ এখনো এই ধরনের প্রস্তুতি বা আমরা যে খুনের অভিযোগ উঠছে, শেরপুরে তো খুন করে ফেলেছে। না, সেটা তো একটা ঝগড়াঝাটির ভিতরে তাৎক্ষণিক কিছু হয়েছে। এটা প্ল্যান করে
আমরা ওই ভোটের দিন একটা কিছু করব, এরকম কিছু জিনিস আমাদের নেই। আমরা এখনো জনগণের উপরে এবং সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর উপরে আমাদের আমরা সময় একদমই শেষ। ধন্যবাদ, আপনি কি বলতে চেয়েছেন আমরা বুঝতে পেরেছি। দর্শক, এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ একসঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের মতো শেষ করছি। দেখা হবে আগামীকাল অন্য কোনো অতিথিকে নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে শুভরাত্রি।